আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফ কলের ঠিক বিপরীতে। রাজনন্দিনী মিনিকেট রাইস। আমাদের বাজেপ্রতাপপুর ব্যবসায়ী সুরক্ষা সমিতি থেকে আমাদের একটা অফিস আজকে উদ্ঘাটন হলো। আমাদের ব্যবসায়ী সুরক্ষা সমিতির আজকে তৃতীয় বর্ষ। আমাদের দেখুন, আমাদের বিভিন্ন রকম সমস্যা থাকে। আগে যেমন যখন আমাদের মানে সমিতি বা আমাদের সংগঠন ছিল না, তখন আমাদের ইন্ডিভিজুয়ালি নিজের নিজের ব্যবস্থা করতে হতো। কারো কিছু সমস্যা হলে সে একাই ঘুরতো, কোনো পার্টি অফিসে যেত, তাদের কাছে সাহায্য চাইতো, কোনোরূপ সাহায্য কখনো পেতাম কখনো পেতাম না। পরবর্তীকালে আমরা যখন বুঝতে পারলাম যে আমাদের ব্যবসাদারদের বিভিন্ন রকম অসুবিধার মুখে পড়তে হচ্ছে, তখন আমরা সংগঠিত হলাম। সংগঠিত হয়ে প্রথম চেষ্টা করি আমরা নিজেরা নিজেদের সমস্যার সমাধান করে নেওয়া। তখন যখন হয় না, তখন আমরা সর্বতভাবে সংঘবদ্ধভাবে আমরা সমাধান করার চেষ্টা করি। আজকে দেখুন, আমাদের যে সংগঠন হয়েছে অ্যাকচুয়ালি চাঁদার জুলুমের উপর থেকে। চাঁদার জুলুম যেটা ছিল, এরকম অনেক হিস্ট্রি আছে যেগুলো সব হয়তো মুখে বলা যাবে না এখন, কিন্তু যবে থেকে আমরা সংগঠিত হয়েছি সেটা অনেকটা রেসপেক্টেড হয়েছে, বাট বন্ধ হয়নি। দেখুন, আমরা ব্যবসাদার চাঁদা দেবো, আমরা কখনো অস্বীকার করছি না চাঁদা দেবো না। ব্যবসাদারই চাঁদা দেয়, চাকরিজীবী চাঁদা দিয়ে কোনো চাকরিজীবীর চাঁদার ভরসায় কোনো বড় প্রোগ্রাম হয় না। ব্যবসাদারের চাঁদার বিনিময়ে একটা বড় অনুষ্ঠান হয়, সেটা রাজনৈতিক অনুষ্ঠান হোক, সেটা কোনো পুজো পার্বণ হোক, পরব হোক, পুজো হোক, সব কিছু ব্যবসাদারের পয়সাতে হয়, চাকরিজীবীর পয়সায় হয় না। কিন্তু আমরা এখান থেকেও পিছু হাঁটছি না, কিন্তু সেটা যেন আমরা সম্মানের সঙ্গে দিতে পারি। কেউ এসে বললো, জোর জুলুম করলো, সেটার জন্য যেন আমরা দিতে বাধ্য না হই। আমরা দেবো যেন আমাদের সদ ইচ্ছার সঙ্গে আমরা দিতে পারি। আমার নাম রাজীব, আমি বাজেপ্রতাপপুর ব্যবসায়ী সুরক্ষা সমিতির সম্পাদক। আমাদের আজকে তৃতীয় বছর। আজকে আমাদের অল ইন্ডিয়া ট্রেড অ্যাসোসিয়েশনের সম্পাদক ছিলেন মধুসূদন বাবু, আমাদের পূর্বস্থলী উত্তরের বিধায়ক ছিলেন গোপাল বাবু, আমাদের মাননীয় বিধায়িকার থাকার কথা ছিল, উনি বিশেষ কারণে আসতে পারেননি। উনি ফোন করেছিলেন, জানিয়েছেন ওনার অসুবিধার কথা, কলকাতা থেকে উনি ফিরতে পারেননি এখন। আর আমাদের যিনি স্বামীজি ছিলেন, যার মাধ্যমে আজকে আমরা দ্বারোদ্ঘাটন করলাম, আর মেমারি যে আমাদের সংগঠন আছে, সেই সংগঠনের বিশেষ কর্তারাও আজকে এসেছিলেন, এবং আমরা সুষ্ঠুভাবে আমাদের এত বৃষ্টির মধ্যেও আজকে যে আমরা সম্পন্ন করতে পেরেছি, এই জন্য অশেষ ধন্যবাদ পত্রিকা ব্যবসায়ী। আমার নাম রাজীব সিংহ। আমি আমাদের বাজেপ্রতাপপুর ব্যবসায়ী সমিতির আমি সম্পাদক। আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফ কলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি, যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ের সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফ কলের ঠিক বিপরীতে। বাজেপ্রতাপপুর, আমরা এখানে আছি বাজেপ্রতাপপুর ব্যবসায়ী সুরক্ষা সমিতি, বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির উদ্যোগে এই বাজেপ্রতাপপুরের যে ব্যবসাদার, তাদের নিয়ে আজ থেকে 1.5 বছর আগে আমরা এখানকার এই সমিতির শুভ সূচনা হয়েছিল, এবং এই 1.5 বছরের মধ্যে খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি প্রায় 250-এর মতো সদস্য আমাদের এই সমিতির মধ্যে যুক্ত হয়েছে, এবং সেই সদস্যদের বিভিন্ন সুবিধা অসুবিধা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আজকে আমাদের এখানে একটা অফিস ঘরের তার শুভ সূচনা হবে। আমাদের মধ্যে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন আমাদের কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের আমাদের রাজ্যের মাননীয় সম্পাদক শ্রী মধুসূদন ব্যানার্জি মহাশয়, এবং আমাদের কোষাধ্যক্ষ আছেন রাজ্যের। তাছাড়াও আমাদের মধ্যে উপস্থিত আছেন বর্ধমান মেমারি ব্যবসায়ী সমিতির কল্যাণ সমিতির সম্পাদক এবং পরিচালক মণ্ডলীর বিভিন্ন সদস্যরা, এবং তাছাড়া আজকের যাদের জন্য এই উদ্যোগ, যাদেরকে নিয়ে এই উদ্যোগ, এখানকার মাননীয় সভাপতি
আমার সম্পাদক এবং সমস্ত বাজে প্রতাপপুরের ব্যবসায়ী বন্ধুরা আজকে উপস্থিত হয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবেন আমাদের বর্ধমানের মাননীয় বিধায়িকা, মাননীয় মন্ত্রী মৌমিতা বিশ্বাস, মিশ্র বিশ্বাস ম্যাডাম আসবেন এবং পূর্বস্থলীর যিনি বিধায়ক তিনিও আসছেন। আর কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের সকলের শ্রদ্ধেয় শ্রী অজ্ঞানন্দজি মহারাজ রামকৃষ্ণ মিশন আশ্রমের যিনি স্বামীজি তিনি থাকছেন। কিছুক্ষণের মধ্যে আজকে আপনাদের বারে বারে দাবি ছিল যে বর্তমান ব্যবসায়ীদের যে বর্তমানের মধ্যে দিয়ে বাস চালানোর ব্যাপার, নতুন সরকার এসেছে, কতটা আশাবাদী আপনারা? দেখুন, আমরা আশাবাদী, কেন আপনারা জানেন বর্ধমানের ব্যবসায়ীদের একটা দাবি, প্রধান দাবি বলতে পারেন, যে বর্ধমানের বাস সেটাকে পুনরায় ফিরিয়ে দেওয়া। এই বিষয়ে আমরা আমাদের মাননীয় যিনি বিধায়িকা এবং মাননীয় মন্ত্রী তার সঙ্গে সেবারের ব্যাপার আমরা বসেছি, মিটিং করেছি এবং উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে তিনি যে দাবি রেখেছিলেন ভোটের আগে সেই দাবি তিনি তার খুব গুরুত্বপূর্ণ জায়গায় তিনি রেখেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন যে তার দাবিকে তিনি, আমাদের ব্যবসায়ীদের যে দাবি তারও সেই ভোটের আগে সেই দাবি ছিল, সেই দাবিকে গুরুত্ব দিয়ে তিনি আগামী দিনে বর্ধমানে পুনরায় যাতে বাস ঢোকে এবং ব্যবসাদাররা যাতে পুনরায় তাদের ব্যবসা পুনরাবস্থায় ফিরে পায় তার জন্য তিনি যথোপযুক্ত ব্যবস্থা করবেন, সেই ব্যাপারে তিনি আশ্বস্ত করবেন। বাস স্ট্যান্ড নিয়ে আপনাদের কি দাবি? তিনকুনিয়া বাস স্ট্যান্ড, দেখুন আমাদের যেটা দাবি দীর্ঘদিনের, আপনারা জানেন বর্ধমান একটা পুরনো ঐতিহ্যবাহী শহর, তার বিভিন্ন ইতিহাস আছে এবং বর্ধমানের বিসি রোড যাকে কেন্দ্র করে এই ব্যবসা, তার কাছাকাছি তিনকুনিয়া বাস স্ট্যান্ড ছিল। এইটা বামফ্রন্ট আমলে, পরবর্তীকালে নতুন যে সরকার আসে বামফ্রন্ট আমলে এবং তারপর যে সরকার আসে তারা বর্ধমানের দুপ্রান্তে দুটো বাস স্ট্যান্ড তৈরি করে। তারপরে বর্ধমান যে চারদিকের যে আমাদের যে গ্রাম কেন্দ্রিক যে শহর, সেই শহরের মানুষের বর্ধমান শহরে আসার ক্ষেত্রে একটা প্রতিকূলতা সৃষ্টি হয়, একটা দুটো টোটো লাগে, তাদের যাতায়াত খরচা বেড়ে যায়। তার ফলে বর্ধমানের ব্যবসায়ীদের, বিভিন্ন ব্যবসাদের যারা প্রত্যেকটা ব্যবসাদার তারা ক্ষতির সম্মুখীন হয়। সেই দাবি আমরা দীর্ঘদিন ধরে করে এসেছি, তার ধারাবাহিকভাবে আমরা দাবি করেছি। কিন্তু আমরা খুব সৌভাগ্য যে বর্তমান যে সরকার এসছে সেই সরকার ভোটের আগে আমাদের ব্যবসাদারদের দাবিকে গুরুত্ব দিয়ে তারা বিবেচনা করবে বলেছিলেন এবং ভোটের পরে আমাদের বর্ধমানে, আপনারা জানেন প্রায় 50 বছর পর আমাদের বর্ধমান থেকে কোনো মহিলা বিধায়ক যিনি রাজ্যসভায় গেছেন এবং আমাদের উপরে পাওনা যে একজন মন্ত্রী হিসেবে এবং শিল্পমন্ত্রী হিসেবে আমরা তাকে পেয়েছি। তো সেইটা আমরা আত্মবিশ্বাসী এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে ম্যাডাম যেভাবে বর্ধমানের উন্নয়নে সারাদিন তিনি বিভিন্ন কার্যকলাপ করছে, সেরকম ব্যবসাদারদের এই যে দাবি, সেই দাবিকে মাথায় রেখে ওনার পরিকল্পনা আছে এবং এটা বিভিন্ন দপ্তরকে নিয়ে বসে একটা সিদ্ধান্তের ব্যাপার আছে, ধরুন ট্রাফিকের ব্যাপার আছে, আরটিওর ব্যাপার আছে, সবাইকে নিয়ে বসে জেলা প্রশাসনকে নিয়ে উনি এই ব্যাপারে যথেষ্ট উদ্যোগী এবং আমরা আশা করছি যে আর কিছুদিনের মধ্যেই আমাদের যে দাবি ব্যবসাদারদের সেটা সফল হবে। আমার নাম সুকান্ত দাস, আমি বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির সম্পাদক। আরুদা, মাছের চালটা একটু পাঠিয়ে দিও। আচ্ছা। বাঁশকাঠি না মিনিকেট? মিনিকেটই তো নি দাদা, তবে আগের মাসেরটা একদম ভালো ছিল না। আরো হ্যাঁ দাদা, এ মাসে ওনাকে রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেটটা পাঠিয়ে দিবি। ঠিক আছে দাদা। দাদা, এটা ভালো হবে তো? আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন। সবাই বলে সঠিক চাল সঠিক ভাত, আমি বলি ভালো চাল ভালো ভাত। রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। তো আমি কৃতজ্ঞ, আমি তো এই বিধানসভার মানুষ না, কিন্তু এই যে প্রথম ব্যবসায়ী সমিতি আমাদের আমন্ত্রণ জানিয়েছে আজকে আসার জন্য আমাদের এই অনুষ্ঠানে, আমি তার জন্য আমাদের কাছে কৃতজ্ঞ এবং আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। ভালো লাগলো এসে, আমাদের প্রোগ্রাম চলছে, মহারাজ এসেছিলেন, কথা খুব ভালো লেগেছে। একটা সংগঠনের একটা অফিস তো দরকার, যে কোনো সংগঠনের কার্যালয় দরকার, কোচ দরকার আর কার্যকর্তা দরকার। যে কোনো সংগঠন, সে যে সংগঠন হবে না কেন, এই তিনটে লাগবে: কোষ, অর্থ লাগবে, কার্যালয় লাগবে, অফিস লাগবে, আর হচ্ছে কার্যকর্তা। এই তিনটে না থাকলে কোনো সংগঠন থেকে না। ব্যবসায়ী সংগঠনের রাজ্য সম্পাদক তিনি তার বক্তব্যে বলছিলেন যে রাজ্যে
যে মানুষের যে রোলিংটা, টাকার যে রোলিংটা, সেই রোলিংটা বন্ধ হয়ে গেছে। তো আপনি তো একজন বিধায়ক এবং আমাদের ডাবল ইঞ্জিন সরকারের একজন বিশিষ্ট বিধায়ক, তো আপনারা কি এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করবেন বা বলবেন? আমি আমার বক্তব্যে বলবো, তবু যখন আমি প্রশ্ন করেছেন এখানে আমি উত্তর দিই। আমি মনে করি, ব্যক্তিগতভাবে আমি আমার মতামত বলছি, যে সমাজকে এগিয়ে দেওয়ার জন্য শুধু ব্যবসায়ী, শুধু শ্রমিক দিয়ে হয় না। সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে মানবতার বোধ দরকার, মানবতার বিকাশ দরকার। আমরা যেখান থেকে বেরিয়ে এসেছি, আমরা পিছিয়ে পড়েছি এখানেই। সত্যি বলতে ব্যবসার তো উন্নতি হয়েছে, অস্বীকার করতে পারবেন না। প্রচুর নগরী হয়েছে, দোকান বেড়েছে, ব্যবসা বেড়েছে মানুষের। এখনকার ব্যবসা হচ্ছে প্রচুর সম্পত্তি, কোটি কোটি টাকা মালিক, হাজার হাজার কোটি মালিক। এত ব্যবসা আগে ছিল না। ঠিক সেরকম ধরুন সরকারি কর্মচারী তো মাইনে ছিল না, প্রচুর মাইনে এখন। আপনি প্রচুর আয়াস করার জায়গা, সুখ সমৃদ্ধিতে ছেয়ে যাওয়ার কথা, কিন্তু তবুও কারোর মনে শান্তি নেই। না চাকরিজীবীর আছে, না ব্যবসায়ীর আছে, না সমাজের সর্বস্তরের মানুষ আছে। তার কারণ আমরা মানসিকভাবে আমরা সুখী নই, আমাদের তুষ্টিকরণ নেই। আমাদের সমাজে বড় সমস্যা, আমরা সবাই নিজেদের নিয়ে ভাবছি, আমি আমার আখেরটা কি করে গোছাবো। আর এটা হয়েছে 700 বছর ইসলামিক শাসন, 200 বছর খ্রিস্টান শাসন, আর তারপরে ককটেল শাসন। এই শাসনের জন্য হাজার হাজার বছর ধরে পরাধীন থাকা ভারতবর্ষের যে মানসিকতা, সেই মানসিকতা থেকে আমরা বেরিয়ে আসার জন্য আমাদের এত দুঃখ, কষ্ট, বেদনা। আমি আহ্বান করব, এখানে ব্যবসাদার, শ্রমিক, কৃষক, ডাক্তার, ব্যারিস্টার এখন নয়। সন্দীপ ঘোষ কত বড় শিক্ষিত, আর জীবনের প্রফেসর, সে একজন লেডি ডাক্তারকে রেপ করছে, খুন করছে। ভাবুন তো, আজকের দিনে আমাকে বলুন যে কটা মানুষ, কটা গার্জেন বলে আমার ছেলে কেন ডাক্তার নিয়ে কেন হতে চায়? ইনকাম বেশি বলে। এই যে মানুষ কথা, আজকে যে মাস্টার স্কুলে বলে, মানে পরীক্ষায় বলে না দেয়, সে খারাপ মাস্টার। যে মাস্টারটা বলে দেয় সে খুব ভালো, আমরা গার্জেন নেব। তো ব্যবসায়িক, শ্রমিক, কৃষি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য শুধু এরকম বিষয় নয়। বিষয় যে সমাজের সর্বস্তরের মানুষকে সমাজ কল্যাণের কথা ভাবতে হবে। যা সমাজ কল্যাণ করে তাই ধর্ম। প্রতিটা সংগঠন, প্রতিটা ব্যক্তি, প্রতিটা মানুষের লক্ষ্য হচ্ছে, আমরা তাই তো বলি যে সমাজের উন্নতি করতে। কিন্তু আলটিমেটলি আমরা সমাজের উন্নতি করার কথা বলেও আমরা নিজেদের আখের কথা ভাবি বলি আজকে সারা সমাজ বিঘ্নিত হচ্ছে। আমার মনে হয় নতুন সরকারের আমলে মানুষের ভাবনা পরিবর্তন হবে। একা পারবেন না প্রধানমন্ত্রী, একা মুখ্যমন্ত্রী পারবেন না। মানুষের ভাবনা বদল ঘটিয়ে আগামী দিন সমাজ, এই ভারতবর্ষের সমাজ নিশ্চিতভাবে উন্নত এবং ভারতবর্ষ বিশ্বগুরু হবেই হবে। ব্যবসায়ী সমিতির উন্নতি করতে কি বার্তা দেবে? দেখুন, ব্যবসায়িক সমিতির সরকারের কিছু পলিসি আছে। আমি প্রথমে একটা কথা বলছি, সমস্ত সিস্টেম নষ্ট হওয়ার পিছনে মানুষ নিজে। মানুষ আজকে একটা মাস্টার কি স্কুলে কি করে, সে তার নিজের বেতনটা হবে, পড়ানোটা হবে না। ডাক্তার তার নিজের চেম্বার ভাবছে, সে রোগীর পরিষেবা করে ভাবছে না। ব্যবসাদারও তার আখের আজকে অস্বীকার করতে হবে না। তো ব্যবসাও তো প্রচুর কালোবাজারি এসছে, এটা অস্বীকার করা যাবে। কোনো ব্যবসাদার সৎ, আবার কোনো ব্যবসাদার অসৎ, কোনো শিক্ষক সৎ, কোনো শিক্ষক অসৎ, কোনো পুলিশ সৎ, কোনো পুলিশ অসৎ। কিন্তু অসতের সংখ্যাটা বেড়ে যাওয়ার জন্য আজকে সমাজের এত অধঃপতন। আমরা সবাই যদি মনে করি যে আমরা রাষ্ট্র, আমি বলি ইদম নমো রাষ্ট্র স্বামী, সবাই ব্যবসাদার, শ্রমিক, কৃষক, ডাক্তার, মাস্টার সবাই যদি রাষ্ট্র কল্যাণের কথা হয়ে নিজের ব্যবসাটা করে, নিজের কাজটা করে, তাহলে নিশ্চিত হয়ে ভারতবর্ষ আগামী দিনে বিশ্বগুরু ভারতবর্ষ হবে। করেছেন এই দুটো তফাৎ। সেই 30 বছর ব্যবসায়ীকে বলতে বলবো, যে ব্যবসাদার একদিন ব্যবসা করে তার ছেলে মেয়েকে ডাক্তার, উকিল করার জন্য বা ইঞ্জিনিয়ার তৈরি করার জন্য, যে পড়াশোনা করার জন্য বা অনেক বড় লেভেলে নিয়ে যাওয়ার জন্য যে খরচা তেনারা করতে পারতেন, যেভাবে সুখে সংসার করতে পারতেন, যেভাবে তারা তার পরিবারকে সুখী করতে পারতেন, দুবেলা দুমুঠো ভালো মন্দ খেতে পারতেন, স্কুল কলেজের টিউশন ফ্রি, স্কুল কলেজের মাইনে দিতে পারতেন, আজকে কিন্তু সেই 30 বছরের ব্যবসায়ী উঠে দাঁড়িয়ে হাত দিয়ে, আমার বুকে হাত দিয়ে বলবেন যে হ্যাঁ, আজকের যিনি ব্যবসা করছেন তিনি এইগুলো সব পাচ্ছেন কিনা। অর্থাৎ আমরা আজকে যারা ব্যবসা করছি, সমাজ যদি থাকে তাহলে জানবেন ব্যবসায়ীকে থাকতে হবে। ব্যবসায়ীবিহীন কোনো জিনিস এই সমাজে প্রতিষ্ঠিত হতে পারে না। তার কারণ আমাদের গুরু মহারাজজি রয়েছেন, উনিও জানেন জন্ম থেকে, আর আমি যেদিনকে মরব সেদিন পর্যন্ত কিন্তু ব্যবসায়ী ছাড়া চলবে না। এটা কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে, কারণ সবার সামনে আগে হচ্ছে ব্যবসায়ী, তারপর কিন্তু সবাই। এছাড়া এই সমাজকে আমরা উন্নত করি, আমরা সরকারকে ট্যাক্স দিই, কিন্তু আজকে আপনাদের ভাবতে হবে, আজকে আমরা যারা খুচরো মাঝারি বা শিল্পপতি যারা আছেন,
তারা এই শিল্পপতি যারা আছেন তারা যে মাল তৈরি করেন, টাটা কোম্পানি যে বিভিন্ন মাল তৈরি করে এসেছেন, আজকে কিন্তু আমরা যদি না থাকি, খুচরো ব্যবসায়ীরা না থাকি, এই মাল কিন্তু টাটা আপনার ঘরে পৌঁছে দেয় না। আমাদের খুচরো মাঝারি ব্যবসায়ী বন্ধুরা বা মা বোনেরা তারা কিন্তু আপনার হাতে এই মালগুলোকে কিন্তু পৌঁছে দিচ্ছে। এটা কিন্তু ভারতবর্ষের সকল মানুষকে ভাবতে হবে। তারা হয়তো সুখে নেই, 10 থেকে 15,000 টাকা হয়তো যারা মাইনে পান, আজকে কিন্তু ভাবতে হবে, আজকে কিন্তু রোলিং সিস্টেম বন্ধ হয়ে গেছে। অর্থনৈতিক যে অবস্থা, অর্থনৈতিক যে পরিস্থিতির মধ্যে এসে আমরা দাঁড়িয়েছি, সাধারণ মানুষের কাছে যদি পয়সা আসে তাহলে কিন্তু ব্যবসা চলবে। আর যাদের কাছে পয়সা আছে 31% মানুষ এবং 69% মানুষ হচ্ছে যাদের ইনকাম 10 থেকে 15,000 টাকা। আমার কথা না, রিজার্ভ ব্যাংকের হিসেবের কথা। তো ভাবতে হবে আপনাদের যে এই 69% মানুষ আজকে কিন্তু ঠিকঠাক দুবেলা দুমুঠো ঠিক করে খেতে পারছেন না। কেউ কিন্তু তার ছেলে মেয়েকে সঠিকভাবে পড়াশোনা করাতে পারছেন না। এমনকি আজকে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে তথা পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে একটা শিশু জন্মায় 80,000 লোক নিয়ে এবং 70 নিয়ে একজন শিশু কিন্তু জন্মায়। কারণ এখানে মহারাজ্যি আছে, কংসের গল্প আপনারা শুনেছেন, শত্রুর জন্ম কোথা থেকে হয়। এর সাথে সাথে আমি আপনাদের বলি যে এই যে আমরা যারা আজকে ব্যবসার মধ্যে আছি, আমরা যারা যে সকাল থেকে রাত্রি বেলা অব্দি পরিশ্রম করছি, আপনারা বুকে হাত দিয়ে ভাববেন, মা বোনেরা চিন্তা ভাবনা করবেন যে এটা যদি আমি 8 ঘন্টা চাকরি করতাম, আমি যেমন বেতন পেতাম, সরকারি কথাদের কথা বাদই দিচ্ছি, আমি যদি প্রাইভেট ফার্মে চাকরি করতাম, আমি যদি 8 ঘন্টা ডিউটি করতাম তাহলে আমি কত টাকা পেতাম, এটা আপনাদের ডিউটি করতাম তাহলে আমি কত টাকা মাইনে পেতাম। এবং আমি যখন রিটায়ার করতাম, আমরা কিন্তু যারা চাকরি করতাম তারা কিন্তু গ্র্যাচুইটি পেতাম। হয়তো প্রাইভেটে পেনশন খুব কম, 1,000 টাকা হয়তো পেনশন পাওয়া যায়। কিন্তু আপনাদের ভাবতে হবে যে এই সমাজে আমরা যারা আছি, আমরা নিজেরা যেমন করে খাই, তেমনি কিন্তু সরকারের কর্মসংস্থানের ব্যবস্থা করি, আমরাই করি। আজকে শিল্প একটা তৈরি করছেন, শিল্পর দরকার, শিল্প আমাদের ভিত্তি। শিল্প যদি না থাকে তাহলে কিন্তু আমাদের উন্নয়ন আসবে না। কিন্তু এটা মনে রাখতে হবে যে কৃষক ভাই আজকে যে মাল উৎপন্ন করছে, তারা আমাদের বন্ধু, তারা আমাদের ভাই, তারা আমাদের দাদা। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন, কৃষক ভাইদের লোকসানের পয়সা দেওয়া হয় সরকারের থেকে, কৃষক ভাইদের জন্য পেনশনের ব্যবস্থা আছে। কিন্তু যারা জিএসটিতে পড়েন না, সেই সব ব্যবসায়ী ভাইরা যারা যেমন বাড়ির মা বোনেরা যারা ব্যবসা করেন, তাদের জন্য কেন পেনশন ব্যবস্থা করতে পারবেন না? কৃষক যে মাল তৈরি করছেন, সেই কৃষকের মাল কিন্তু আমরাই বিক্রি করি, অন্য কেউ কিন্তু বিক্রি করে না। তাহলে আজকে যদি যে কোনো মাল আমরা যদি বিক্রি করা বন্ধ করে দিই, যে কোনো কোম্পানিকে আজকে যদি মাল বিক্রি করতে আমরা না দিই, তাহলে মনে রাখবেন যে সরকার তার জিএসটি পাবে না। আমরা সরকারের পক্ষে কাজ করতে চাই, সরকারের সামনে থেকে আমরা কাজ করতে চাই, কিন্তু সরকারকেও ভাবতে হবে যে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের আজকে যে লোনের সিস্টেম সে করেছে, সেই লোনগুলো তারা যেন সঠিকভাবে পায়। সেই লোনগুলোর ক্ষেত্রে ব্যাংকগুলো যেন বিভিন্ন টার বেটারা না পারে। এবং আপনাদের কাছে আমি সময় খুব কম, 8:40 ট্রেন ফেল করেছি, আমি বহু দূর যাবো, এখান থেকে 2 ঘন্টা 15 মিনিট লাগবে। তো পরিশেষে আমি যেটা আপনাদের কাছে বলে যাই, যে কথাটা আপনারা মন দিয়ে শুনবেন, একতাই হলো আমাদের বল। কেন একতাই হচ্ছে আমাদের শক্তি। আমাদের নেই কোনো ধর্ম, আমাদের নেই কোনো জাত, আমরা কিন্তু একই মায়ের সন্তান, আমরা কিন্তু ব্যবসায়ী। এই কথাটা আপনারা কিন্তু ভুলে যাবেন না। ব্যবসায়ীদের শক্তি এত বেশি যে আজকে যদি সারা বর্ধমান যদি বন্ধ করে দিন, আপনারা লক্ষ্য করে পারবেন সাধারণ মানুষের কাছে যতদূর আমার মাইকের আওয়াজ যাচ্ছেন, তারা কিন্তু খেয়াল করে দেখবেন যে আপনারা একটা দিন আমাদের যদি বন্ধ থাকে তাহলে কত বড় অসুবিধার মধ্যে পড়ে সাধারণ মানুষ। এটা কিন্তু আপনাদের চিন্তা করতে হবে। কারণ খাদ্যশস্য আমরাই আপনাদের কাছে উৎপন্নমূলক করলেও কিন্তু খাদ্যশস্য সাধারণ দোকান, গরিব দোকানদাররা তারা কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেয়। কিন্তু আমাদের জন্য সরকার কিছু ভাবেনি। বর্তমান সরকার আমাদের জন্য চিন্তা ভাবনা করছে। আমি পরিশেষে আর একটা কথা বলি, দেখুন আমাদের দাম আসতে, আমাদের দাম কোথাও নেই। আজকে কোভিড গেছে, আপনাদের ভালো মনে আছে, সেই কোভিডের সময়
আজকে কিন্তু দেখবেন যে ডাক্তারবাবু যারা ভগবান, ওদের আমরা শ্রদ্ধা করি, যারা আয়া কর্মী, সাফাই কর্মী, নার্স, আয়া যারাই কাজ করেছেন, কিন্তু যাদের কথা কেউ বলেনি, কোনো সরকার বলেনি, কোনো সমাজ বলেনি, কোনো ক্লাব বলেনি, কোনো সংগঠন বলেনি যে না, এই ব্যবসায়ীদেরও একটা পুরস্কৃত করা উচিত। কেন যে ব্যবসাদাররা সেই সময় ট্রেন বন্ধ ছিল, বাস বন্ধ ছিল, তারা কিন্তু সাইকেল চালিয়ে গিয়ে মাল নিয়ে এসে সাধারণ মানুষকে কিন্তু পরিষেবা দিয়েছে, পুলিশের লাঠি খেয়েছে, তাও তারা থামেনি। তারা কিন্তু এসে সাধারণ মা বোনেদের বা সাধারণ বাড়ির মানুষের কাছে তারা কিন্তু মাল পৌঁছে দিয়েছে। তারা কিন্তু ভাবেনি, তার পরিবার ভাবেনি যে আমার স্বামীর যদি কপিল হয় তাহলে আমার সংসারটা ভেসে যাবে। আমরা কিন্তু ব্যবসায়ীরা এই সমাজকে এইভাবে সহযোগিতা করে থাকি, কিন্তু সরকার সবাইকে কিন্তু অভ্যর্থনা জানিয়েছে, বিভিন্ন পৌরসভা পঞ্চায়েত জানিয়েছে, কিন্তু আপনাদের কাউকে ডেকে জানিয়েছে যে ব্যবসায়ী ভাই তোমরা সব থেকে বেশি লড়াই করেছো। কেন ওনাদের গাড়ি যখন গেছে তখন তো পুলিশ ব্যারিকেড খুলে দিয়েছে, আর তোমরা যখন এসছো মাল কিনতে তোমাদের লাঠি দিয়ে পেটানো হয়েছে। তাই অবস্থার মধ্যে দিয়ে তারা কিন্তু যখন কোভিড হবে বলে সাবান দিয়ে যখন টাকাকে ধোয়া হচ্ছে, সেই সময় এই ব্যবসাদাররা নিজের কোভিডের কথা, নিজের পরিবারের কথা না ভেবে তারা কিন্তু ব্যবসাদাররা তাদের জন্য কিন্তু সেবা করে গেছে। তা আমরাও আগামী দিন সেবা করব, সমাজের জন্য করব, সরকারের জন্য করব, কিন্তু মনে রাখতে হবে আমরা বাঁচলে সমাজ বাঁচবে, আর আমরা যদি না বাঁচি সমাজও বাঁচবে না। এই কথা বলে প্রত্যেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। नमस्ते वायु त्वामेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्भक्तारमवतु आवतु माम् आवतु भक्तारम्। ओम शांति शांति शांति। ব্যাপারগুলো অনেকটাই সুরক্ষিত হয়ে যায়। তো সমিতির এই জন্য প্রয়োজন, কারণ আমরা অনেক পূর্ব থেকে জানি ব্যবসায়ী আমাদের হয়েছিল, সিন্ধু সভ্যতার সময় থেকে ব্যবসা শুরু হয়েছিল। আমরা জানতে পারি বিবেকানন্দ একবার জামশেদজি টাটার সঙ্গে আমেরিকা যাচ্ছিলেন। সেখানে জামশেদজি টাটা বিদেশ থেকে জিনিস নিয়ে এসে আমাদের দেশে বিক্রি করতেন। তাকে বললেন আপনি বিদেশ থেকে জিনিস কিনে নিয়ে এসে এখানে বিক্রি করছেন, আমাদের দেশেই তো কারখানা লাগাতে পারেন, একটা উদ্যোগ লাগাতে পারেন, তাহলে আমাদের অর্থ সম্পত্তি দেশের মধ্যেই থাকবে এবং আমাদের সর্বোপরি। প্রথমেই বলি আমি এই বিধানসভার বিধায়ক নই, তবুও আপনারা আমাকে যে আমন্ত্রণ জানিয়েছেন আপনাদের প্রোগ্রামে, তার জন্য আমি বাজেপ্রতাপপুর ব্যবসায়ী সমিতির প্রত্যেক কার্যকর্তার কাছে কৃতজ্ঞ। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের ব্যবসায়ী সমিতি এগিয়ে চলুক, এবং সেই প্রার্থনার পর আমি আমার কিছু মত শেয়ার করছি। আমি সাধারণ নাগরিক হিসাবে আমার কিছু মতামত আমি রাখছি। সত্যি বলতে আপনারা বুঝতে পারছেন যে আগে এই বর্ধমান জেলার প্রত্যন্ত গ্রামগুলিতে এই বর্ষায় কাদা হতো, ব্যাঙের ডাক, কারেন্ট ছিল না। আস্তে আস্তে সভ্যতা এগিয়েছে, আমরা এগিয়েছি, আমাদের জীবনযাপন বদলে গেছে। সত্যি করে বলুন তো, আমাদের ব্যবসায়িক সমিতির মধুদা, উনি ৮০,০০০ ব্যবসায়িকের লিডার, তারপরেও ওনার মনে কত দুঃখ বেদনা জ্বালা যন্ত্রণা। উনি আমার বক্তব্যে বললেন যে ৩০ বছর আগেকার ব্যবসাদার যেভাবে চলতো, যে স্ট্যাটাস ছিল, যে মেনটেন করতে পারতো, আজকে ব্যবসাদার পারে না। কেন পারে না? এত উন্নয়ন, ঝকঝকে রাস্তাঘাট, আলো, গ্রামে গ্রামে হেলথ সেন্টার, পাড়ায় পাড়ায় স্কুল, কেন?
তার কারণ হচ্ছে আমাদের চেতনার অভাব, ওই মানসিকতার অভাব, আমাদের সন্তুষ্টি নেই। আরো চাই, আরো চাই, আরো চাই, চাই 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 চাই, প্রতিটা মানুষ চলে যাচ্ছে সারাদিন, কারো সন্তুষ্টি নেই, আরো পেতে হবে, আরো পেতে হবে। এই যে মানসিকতা, এই মানসিকতা আমাদের শেষ করে দিয়েছে। আর দুই, আমাদের বিভিন্ন শব্দ তার অপব্যবহার। দেখবেন আমাদের সবাই বলে বেড়ায় মানব ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, সবাই বলবে। 140 কোটি ভারতীয় বলবে মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। প্রত্যেকে জিজ্ঞাসা করতো, ধরা মানব ধর্ম তো শ্রেষ্ঠ ধর্ম বুঝলাম, তো মানব ধর্মটা কি? উত্তর হবে অনেক কথা ভাবছেন, তাই তো। মানুষের ধর্ম তো মানুষের কোনো ধর্ম আছে, এটা কি? আমরা সেটা না জেনে আমরা মানব ধর্মে বড়াই করি, আর পদে পদে আমরা বিপদে পড়ি। মানুষের ধর্ম হচ্ছে যেখান থেকে আমি এসেছি সেখান থেকে ফিরে যাওয়ার চেষ্টা করি। অর্থাৎ আমরা প্রত্যেকে ঈশ্বরের অংশ, সেই পরমাত্মা থেকে আমরা এসেছি, আর সেই পরমাত্মায় নিজেকে মিশিয়ে দেয় প্রতিটা মানুষের ধর্ম। প্রত্যেক আমাকে মনে যেতে হবে। আর ওই পরমাত্মার সঙ্গে বিলীন হওয়ার যে রাস্তা, সেই রাস্তাটা হচ্ছে ভালো থাকা, ভালো হওয়া, ভালো করা।